মাত্র 20,000 টাকা দিয়ে শহরে থেকে খেয়ে বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পরও ভবিষ্যতে সে কীভাবে টিকে থাকবে শহরে বা বাচ্চাদের পড়াবে, কিছু টাকা সঞ্চয় করবে, এই বিষয়ে আজকে আমি কিছু কথা বলবো। একটা আপু আমাকে কমেন্টস করছে, তো আপুর কমেন্টসটা আমি একটু দেখি। সেটা হচ্ছে জান্নাত ব্লগস থেকে আপু আমাকে এই কমেন্টসটা করছে। তার 20,000 টাকা বাজেট, সে 3 জন বাচ্চা নিয়ে ঢাকা শহরে থাকবে, পড়াবে এবং পাশাপাশি কিছু টাকা সঞ্চয় করবে। তো আপুমনিরা আজকে এ নিয়ে থাকবে অনেক সুন্দর সুন্দর কথা। তো আপুমনিরা তার আগে বলে নেই, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর বাড়িঘর ফেলে আবার চলতে হইতেছে সেই দমবন্ধকর শহরে, যেখানে কিনা পানি থেকে শুরু করে বাতাসটুকুও কিনতে হয়। আপনারা অনেকেই ভাববেন বাতাস আবার কীভাবে কেনে। হ্যাঁ, বাতাসটাও তো কিনতে হয়, তাই না? আমরা যে ফ্যানের বাতাসটা নেই সেটাও তো কারেন্ট বিল দিতে হয়। আর একটু স্বস্তিতে নিঃশ্বাস নেওয়ার জন্য ছুটতে হয় অনেক দূরে, অনেক টাকা খরচ করে খোলামেলা জায়গায় যেতে হয়। তেমনি করে আমরা কিন্তু ঢাকা শহরে চলে আসছি, এখানে কিছুদিন ধরে আবার আমরা আমাদের জীবনযাত্রাকে স্বাভাবিক করে নিছি। সেই জন্য পাশাপাশি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসছিলাম আমাদের উত্তরার শেষ প্রান্ত, এটা হচ্ছে প্রত্যাশা, আপনারা অনেকেই চিনবেন। এই জায়গাটা একটা নতুন প্রকল্প হয়েছে আপুর, আমার এত ভালো লাগছে এখানে এসে। বাচ্চাদেরকে নিয়ে ঘুরতেছি, এখানে আনন্দ করতেছি, খোলামেলা জায়গা, ঘুড়ি উড়ানো যায়। নেক্সট টাইম যখন আমি আসবো, আবরারের জন্য ঘুড়িটা নিয়ে আসবো। একটা ঘুড়ি কিনছে ওর আব্বু, সেই ঘুড়িটা উড়াবো এখানে আমরা। আর এত সুন্দর সবজি হয়েছে আপুরা, একদম প্লট প্লট যে করা, তার মধ্যে দেখুন কত ধরনের সবজি। আমি আফসানাকে দেখাইতেছিলাম, আম্মু দেখো কলা গাছ, তারপর বেগুন, কচু থেকে শুরু করে সব কিছু আপুরা, ধুন্দল, অনেক ধরনের সবজি। আর অনেক কিছু না আমি চিনলাম না, এগুলো হয়তো বা পাহাড়ি কোনো সবজি চাষ করছে তারা। এত ভালো লাগছে যে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা এখানে ঘুরতে আসছি। বিকালবেলাটা ছিল খুবই সুন্দর আপুরা। তো অনেক কথা আছে আপুরা আপনাদের সাথে। তার আগে বলে নেই, জান্নাত আপুর কমেন্টস ধরে 20,000 টাকায় আমরা কিন্তু অনেক সময় হিমশিম খাই সংসার চালাতে শহরে। তারপরও হতাশ হওয়া যাবে না আপুরা, কারণ জীবনটা কিন্তু উপভোগ করার জন্য অনেক টাকা খরচ করতে হয় না। শুধু মনোবল, আত্মবিশ্বাস আর হচ্ছে ধৈর্য, এই সব কিছু নিয়ে যদি চলতে পারেন আপু, তাহলে দেখবেন সব কিছুই সম্ভব। অনেক পরিবার আছে তারা শুধু টাকাকেই বিশ্বাস করে, তারা প্ল্যানিংটাকে বিশ্বাস করে না। তো তার আগে বলে নেই আপুরা, আমি বাজেট প্ল্যানটা দেখাই একটু পরে। তার আগে আজকে কি কি রান্না করছিলাম ওখান থেকে ঘুরে এসে আপুরা, তারপর হচ্ছে এই যে মাছের এটাকে কি বলে, মাছ ঝুরি, একটা মাছ ছিল, সেই মাছটা একটু মরা টাইপের ছিল। মানে আমার হাজব্যান্ড এই মাসে অনেকগুলো মাছ কিনছে, মাছগুলোর মধ্যে একটা মরা মাছ ছিল, সেটা আমি লেবু পাতা দিয়ে ঝুরি করছি। আরও অনেক কিছু রান্না করছি। আর আবহাওয়াটা ছিল সেই রকম সুন্দর, বৃষ্টি বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা আপুরা। তো এই মাছ ঝুরিটা আমার কাছে ভীষণ ভালো লাগে। পাশাপাশি এই যে মাছ ভাজি করছি বাচ্চাদের জন্য, তেলাপিয়া মাছ ছিল। আর এখানে আছে ডাল, পাতলা ডাল করছি। পাতলা ডালটা আমার ছেলেমেয়েরা ভীষণ পছন্দ করে। এরপর হচ্ছে সয়াবিন রান্না করছি, এইটাও আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে। পাশাপাশি কলমি শাক, করলা ভাজি, পটল ভাজি এগুলো আছে। আলহামদুলিল্লাহ এগুলোতে বেশ ভালো আজকে, মানে এই বেলাটা আমাদের খুব সুন্দর করে হয়ে যাবে। তো আপনি একটা জিনিস খেয়াল করবেন আপুরা, যে অনেকেই বলেন আপু আপনি বাজেট ভিডিও দেখেন, তাতে আপনার সাবান কোথায়, শ্যাম্পু কোথায়, এটা কোথায়, ওটা কোথায়। আমি আপুদেরকে বলি, আপুরা আমার বাজেট তো আপনার সাথে মিলবে না, তাই না? দেখুন এই যে আমার হচ্ছে বাজেট, এই যে সাবান হচ্ছে কার্টুন কার্টুন। এর কারণ হচ্ছে এই কার্টুনের সাবানগুলো হচ্ছে আমি গিফট পাই আপুরা। প্রায় সময় আমার জন্য অনেক কিছু গিফট চলে আসে অনেক জায়গা থেকে। তো এটা হচ্ছে হক কোম্পানি থেকে আমাকে পাঠাইছে এই যে সাবান। এখানে প্রায় 2 ডজন সাবান আছে। তো অনেকগুলো সাবান আমি বাড়িতে রেখে আসছি, অনেকগুলো ইউজ করা হয়েছে। আবার এখানে আছে উপরে আরেকটা কার্টুন আছে আপুরা। তো সেই জন্য এইভাবে প্রায় সময় আমার ঘরে অনেক শুকনা খাবার, তারপর হচ্ছে এইভাবে অনেক কিছু কিন্তু চলে আসে। হক কোম্পানির যে মালিক তিনি আমার খুব কাছের আমাদের। তো সেই জন্য আমাদের এখান থেকে অনেক কিছু চলে আসে, যেটা আমার কিনতে হয় না আপুরা। তো এটা হইছে, তারপরও যদি আপনি মাসে একটা সাবান বাজেট রাখেন, সেটা তো খুব বেশি টাকা হওয়ার কথা না। এটা আল্লাহর পক্ষ থেকে আসে, সেটা আলাদা ব্যাপার। আর এই সাবানটার মানে গন্ধটা এত সুন্দর ছিল, একটিসেপ নাম এটা। এত সুন্দর আপুরা, এত সুন্দর গন্ধ, বিশ্বাস করুন। আমি শুধু, তো আমরা এখন আপুর বাজেটটা দেখব। আসলে প্রত্যেকটা বাজেটই কিন্তু একই রকম আপুমনি ভাইয়েরা, আপনারা দেখবেন। তারপরও যেহেতু আপু রিকোয়েস্ট করছে, আমি চেষ্টা করতেছি। তো 20,000 টাকায় 3-4 জন বাচ্চা নিয়ে শহরে থাকা, এটা কিন্তু খুবই জটিল হয়ে যায়। তারপরেও কিন্তু আমরা হতাশ হব না, যেহেতু আমরা যার যেটা ইনকাম সেটাতে সন্তুষ্ট থাকবো এবং ওটা নিয়েই কিন্তু আমরা চলার চেষ্টা করব, সংসারকে চালানোর চেষ্টা করব। তাহলে আলহামদুলিল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ বলে আমরা কিন্তু চেষ্টা করব। তো পৃথিবীতে এমন কিছু নাই যে চেষ্টা না করলে মানুষ না পারে। তা আমরা দেখি কিভাবে করতে পারি। আপুর বাজেট হচ্ছে 20,000 টাকা।
তো আপু আমাকে কিছু বলে দিছে যে এইভাবে আমার খরচ হয়, সেটা আমি তুলছি। ব্যয় হয় কিভাবে, ভাড়া, তার বাসা ভাড়া সহ, গ্যাস এবং কারেন্ট সহ সব কিছু সহ 11,000 টাকা। এই যে এখানে 11,000 টাকা তার গ্যাস, কারেন্ট, সব বিল সহ 11,000 টাকা আপু আমাকে বলে দিছে। বাচ্চার স্কুল খরচ হয় 2,000 টাকা। এখানে 2টা বাচ্চা স্কুলে যায় আপুর, একজন 10 বছর, একজন 8 বছর। তো সেটা আমি পরে বলতেছি। তাহলে আপুর এখানে 13,000 টাকা খরচ হয়, এখানে 11,000 আর 2,000 টাকা, 13,000 কমন খরচ একদম। এর পাশাপাশি আছে এখন বাজার খরচ, এটা বড় খরচ। আর যেহেতু আপুর 3 জন বেবি, আপু কিন্তু খুবই হিমশিম খায় এই টাকার মধ্যে, আমি জানি। কারণ এখানে 13,000 টাকা চলে গেছে, আর বাকি থাকে মাত্র কত, 7,000 টাকা। তো সেই 7,000 টাকা দিয়ে আপুকে পুরো মাসের বাজারটা 3 জন বাচ্চা নিয়ে আর অন্যান্য খরচ আপুর জন্য একদম বড় একটা চ্যালেঞ্জ। সংসার জীবনে একদম যুদ্ধ করতেছে আপু, সোজা কথা। এই যুদ্ধক্ষেত্রে আপুকে সামলাইতে হবে, শক্তি নিয়ে উঠতে হবে এবং খুব মনোবল নিয়ে আপুকে টিকে থাকতে হবে। সেজন্য আপু আমাকে রিকোয়েস্ট করছে বাজেটটা দেখানোর জন্য, আমি চেষ্টা করতেছি। তো আপু হতাশ হবেন না, একটু চেষ্টা করবেন। আপনি অনেক বাজেট ভিডিও দেখবেন, অনেক বাজার দেখবেন, সেগুলো থেকে নিজেকে একটু গুছিয়ে নেবেন যে হ্যাঁ কীভাবে করা যায়। হতাশ হওয়ার কিছু নেই আপুরা। বাজারটা দেখেন, মুদি বাজার 4,000 টাকা। আপনার জন্য আমি 4,000 টাকা মুদি বাজারে বাজেট রাখলাম, কেন জানেন? সেটা হয়েছে আপনি চাল, ডাল, তেল সব কিছু যেন একদম একসাথে অল্প অল্প করে, যেহেতু আপনার বাচ্চারা আপু কিছু খাবার আছে দেখবেন বড়দের দরকার হয়, বাচ্চাদের হয় না। আবার কিছু খাবার বাচ্চারা খায়, বড়রা খায় না। তো আপনার যেহেতু 3 জন বাচ্চা নিয়ে আপনি খান, সেজন্য আপনি এভাবে চাল ডাল থেকে শুরু করে যা লাগে 4,000 টাকায় একেবারে খুব সুন্দর করে আপু আপনার হয়ে যাবে। বাচ্চারা তো ভাত কম খাবে, চাল কম লাগবে আপনার, তারা রুটি কম খায়, আটা কম লাগবে, সেইটা দিয়ে আপনি হয়েছে নুডলস কিনবেন। মানে এভাবে ব্যালেন্সটা করবেন। আপনার ফ্যামিলিতে কী লাগে একদম যেটা প্রয়োজন ওইটুকু কিনবেন, যেটা প্রয়োজন নেই ওইটুকু কিনবেন না আপু আপনি। তারপর হয়েছে আপনার মাছ মাংসের জন্য 2,000 টাকা রাখছি, এটা খুবই সামান্য আপু। তারপরে যেহেতু বেবিরা আছে, আপনি ব্যালেন্স করবেন যে আপনার বাচ্চারা কি মাছ খেতে বেশি ভালোবাসে না মাংসটা খেতে ভালোবাসে। যদি মাছ হয় তাহলে আপনি মাছটা একটু বাড়ায় নেবেন, আর যদি দেখেন যে না মুরগি খেতে বা মাংস খেতে ভালোবাসে, তাহলে আপনি মাছটা কম নিয়ে মুরগিটা বেশি নেবেন, কারণ বাচ্চাদের উপরে বেশিটা জোর দেবেন। আর সেই সাথে আপনি ডাল রাখবেন ঘরে, অন্যান্য জিনিস দিয়ে আপনি ব্যালেন্সটা করে নিতে পারবেন। আর বাকি এখানে আপনার কিন্তু 4,000, 2,000, 6,000 টাকা চলে যায়, বাকি থেকে মাত্র 1,000 টাকা। এই 1,000 টাকা আপনাকে তো রাখতেই হবে আপু, ফর এমার্জেন্সি হিসেবে। এটা জরুরি খাতে রাখতেই হবে, ঠিক আছে? এটা জরুরি খাতে আপনাকে রাখতে হবে এই টাকাটা। এখন আপনি বলছেন যে আপু আপনার আরও কিছু খরচ আছে যেগুলো আপনার বাবার বাড়ি থেকে মা পাঠায়, যেমন ধরেন দুধ পাঠায়, অন্যান্য জিনিস পাঠায়। এটা খুবই ভালো। মা বাবা যাদের আছে দুনিয়াতে, আপনজন আছে, তাদের আসলে বড় নিয়ামত এটা। আল্লাহ তাআলা তাদেরকে আরও হায়াত বাড়িয়ে দিক। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু খুব সহজ হয়ে গেছে আপুরা। তো এই কারণে আপনি হয়তোবা পারতেছেন। তো যে কারণে এখন এই বাজেটের মধ্যে আপু আপনি সঞ্চয় কিন্তু করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার ৩ জন বাচ্চাকে নিয়ে টিকতে হলে, খেতে হলে, থাকতে হলে আপনার কিন্তু সঞ্চয়ের তালিকা নাই। এখন আপনি বলছেন আমি কিভাবে কিছু সঞ্চয় করতে পারি? হ্যাঁ, এই জরুরিটা আপনি রাখতে পারবেন না। কারণ ৩ জন বাচ্চা যেহেতু অন্য খরচ আছে আপনার। আবার এই ভিডিও দেখে অনেকেই বলবে আপনার ভিডিওতে এই নেই, ওই নেই, মোবাইল বিল নেই, হাবিজাবি। আপু আমি এগুলো আপনাদেরকে বলব না। কারণ হচ্ছে এটা কেন বলব না, আপনি আপনার সংসারের আয় থেকে যে টাকা ব্যয় করেন সেখান থেকে বের করতে হবে। আপনি 50 টাকা মোবাইলে রিচার্জ করবেন, নাকি আপনি 100 টাকা করবেন, না আপনি 500 টাকা করবেন, সেটা আপনার নিজস্ব উপর নির্ভর করে। তো সেজন্য আপনি কোথায় কমাবেন, কোথায় বাড়াবেন সেটা আপনিই বুঝতে পারবেন। এখানে দেখেন আপু আপনাকে আমি একটা ছোট্ট প্ল্যান দেই। বেবি বলছেন, বেবি 1 ও 10 মানে ওর 10 বছর, 10 ইয়ার্স, সরি 10 ইয়ার্স। তারপর হচ্ছে বেবি 2 মানে আপনার দ্বিতীয় বেবি হয়েছে 8 ইয়ার্স। এরপর ও হচ্ছে 4 সম্ভবত, হ্যাঁ 4 বছর। তো এই যে 10 বছর, 8 বছর, 4 বছর, এই যে 3 জন বেবি, এই 2 জন বেবি আপনার স্কুলে যায়, ঠিক আছে? বাকি থাকে 4 বছরের বাচ্চা আপনার। তো এই 4 বছরের বেবিটা যখন আপনার এই বেবিটা বেবি 3, হ্যাঁ বেবি 3 আপনার এখনও স্কুলে যায় না, বয়স কত? 4 বছর। আপনি এর বেলায় সিদ্ধান্ত নিতে পারবেন একটা গুরুত্বপূর্ণ, যেমন ধরুন আপনার এই বাচ্চাকে স্কুলে আপনি সামনের বছরে দিবেন না,
5 বছরেই স্কুলে দেবেন না, আপনি ঘরে পড়াবেন আপু। ঘরে এমনভাবে পড়াবেন যে বাচ্চাকে যেন আপনি রিডিং পড়াইতে পারেন, বাংলা ইংরেজি রিডিং পড়বে, তারপর হচ্ছে 10-12 ঘরের নামতা শিখবে। সব কিছু মিলে আপনি এমনভাবে জোর দেন তার উপরে, আপনি টার্গেট নেন যে একজন বাচ্চা যদি 1 বছর স্কুলে যায় তার পিছনে কমপক্ষে 50 থেকে 1 লাখ টাকা খরচ হয়। তো আপনি এই বেবিকে 1-2 বছর পরে স্কুলে দেবেন, যখন 6 বছর হবে সোজা কেজি বা 1-এ ভর্তি করাবেন। এভাবে টার্গেট নিয়ে আপনি কিন্তু বাচ্চাকে স্কুলে দিতে পারেন। এখন অনেকে বলবেন, আপু এটা কি পরামর্শ দিলেন যে বাচ্চাকে সরাসরি কেজি বা 1-এ ভর্তি করানোর জন্য? হ্যাঁ আপু, হয়। আমি আমার প্রথম সন্তানকে এভাবে দিছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়াশোনা করছে। তো সেজন্য আমি বলব অর্থ অপচয় হবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনি বাচ্চাকে একটা সুন্দরভাবে স্কুলে দিতে পারবেন, যে ও পাকাপোক্ত হয়ে প্লে নার্সারি এই ক্লাসগুলো আপনাকে করাইতে হবে না। শিশু ক্লাস, প্লে ক্লাস, নার্সারি ক্লাস এই ক্লাসগুলো আপনাকে করাইতে হবে না। এটা গেল একটা বেবির স্কুল প্ল্যানিংয়ের ব্যাপারটা। পাশাপাশি আপু, আপনি যদি এরপরও বলেন আপু আমি আরেকটু টাকা সঞ্চয় করতে চাই, আপু একটাই পরামর্শ আমি কিন্তু সবাইকে বলি আপুরা, আমরা সংসারে যতটা ব্যয় করি তার অধিকাংশ অনেক বড় মোটা অঙ্কের ব্যয় হয় বাসা ভাড়া। তো এই বাসা ভাড়াটা আপু 11,000 টাকা কিছুই না, মানে খুব মিডিয়াম বা লো মিডিয়াম কোয়ালিটির একটা বাসায় আপনি থাকেন 11,000 টাকায়। তো আমার মনে হয় এরপরেও আপনি এই মিডিয়াম আরেকটু খুঁজতে পারেন আপু। একদম লো কোয়ালিটিতে যাওয়া লাগবে না আপনার, টিন শেডে যাওয়া লাগবে না। আপনি আছে না যে 4-5 তলার উপরে একটু ছাদের উপরে, বা হচ্ছে আরেকটু যে লোকেশনটা আপনি থাকেন তার চেয়ে আরেকটু ভিতরে লোকেশনে, যেখানে কিনা কম বাসা ভাড়া পাওয়া যায়, তখন দেখা গেছে আপনি 7-8 হাজার টাকার মধ্যে ইনক্লুডিং একটা বাসা পাবেন। ঠিক আছে আপু? ওই সময় আপনার যদি আপনি 7,000 বা 8,000 হয়ে যায় বাসা ভাড়াটা, আপনার 3 থেকে 4,000 টাকা এখান থেকে সেভ হয়ে যাবে। এইখান থেকেই আপনাকে সেভ করতে হবে আপু। এটা আমার পরামর্শ। এছাড়া আপনি এইখানে যে টাকা দেখাইছেন আপু, এভাবে কোনোভাবেই আপনি আর সঞ্চয় করতে পারবেন না, যদি না আপনি এইখানে টাকাটা না বের করেন। এখন দেখেন, আমরা কিন্তু মা হইলে, সংসার হলে আমাদের কিন্তু কোথায় থাকতেছি, কেমনভাবে থাকতেছি, এটা অনেকেই আমরা চিন্তা করি। হ্যাঁ, টাকা থাকলে চিন্তা করা যাবে যে আমি আমার বাচ্চাকে কোন পরিবেশ দিতেছি। কিন্তু একটা জিনিস ভাববেন আপু, যে সেটা হয়েছে যে একটা কথা আছে, গোবরেও পদ্ম ফুল হয়। আমরা যদি আমাদের বাচ্চার পরিবেশটাকে নিজেরা সুন্দর করে দিতে পারি, আর যারা যেখানে থাকে আপনি থেকে দেখবেন যে আশেপাশের মানুষরা সত্যি সবসময় খারাপ হয় না। ঠিক আছে? একটু লো বাজেটে গেলেই যে সবসময় আপনার খারাপ হবে তা না কিন্তু আপুরা। ঠিক আছে? তো এজন্য আমি বলব যে আপনি একটু ভালো করে খুঁজে দেখবেন যে এই ধরনের বাসা যদি পান। আর বাচ্চারা যেহেতু ছোট আপনার, তো আপনি দেখা গেছে একটা 1.5 রুমের বাসা নিতে পারেন, ছোট মিনি ফ্ল্যাট নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার এই বাসা ভাড়াটা অনেক কমে যাবে। এটাই আমার পরামর্শ আপনার জন্য আপুরা। আর এই ভিডিওটা যারা দেখছেন সবাইকে বলতেছি, এটাই আমার আপনাদের জন্য পরামর্শ থাকবে। আবার যদি আপনারা আরও কিছু ভালো আইডিয়া দিতে পারেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আপুরা। তো দ্রব্যমূল্য বাজার অনুযায়ী আমি আপুকে এভাবে দিলাম, এর চেয়ে আসলে চাপাচাপি করা সম্ভব না, তাহলে জীবন ধারণ করা কঠিন হয়ে যাবে। বাচ্চাদের পুষ্টির চাহিদাটার ব্যাপারটাও রাখতে হবে। তো সেই জন্য সব কিছু মিলে বাসা ভাড়াটাই কমাইতে হবে আপুরা। আর পাশাপাশি আমাদের ইনকামের ব্যাপারটা বাড়াইতে হবে, যে হ্যাঁ কীভাবে ইনকামটা আরেকটু ভালো করা যায়, ঘরে বসেও করা যায় অনেক কিছু, সেইগুলো চিন্তা করতে হবে। তো আজকে আশা করছি আপু আপনার কমেন্টস ধরে আমি বাজেটটা করতে পারছি। জান্নাত আপু অনেক ভালো থাকবেন। তো দেখুন আপুরা, আমি বাজারে গেছিলাম, বাজার করে আসছি, বেগুন নিয়ে আসছি, কাঁচামরিচ, এখানে একটা জালি কুমড়া। আমার জালি কুমড়া মাছ দিয়ে রান্না করলে আমার ছেলেমেয়েরা ভীষণ ভালো খায়। ওরা লাউ বলে এটাকে, মানে লাউকেও লাউ বলে, জালি কুমড়াকেও লাউ বলে, বলে লাউ তরকারি খুব মজা। তো সেই জন্য নিয়ে আসছি, মাছের মাথা দিয়ে রান্না করব, ওদের জন্য মাছ ফ্রাই করব। আর বেগুন হচ্ছে আমি ভর্তা অথবা শুটকি দিয়ে করব। তো আজকে অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।